মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খাও মাও খাও, পিজার গন্ধ পাও। তাহলে হাও মাও খাও, পিজার গন্ধ পাও। খাও মাও খাও, পিজার গন্ধ পাও। পিজা দাও, পিজা দাও, জলদি দাও, জলদি দাও, পিজা দাও, পিজা দাও, জলদি দাও। এসে গেছি, এসে গেছি। টান টান। তুমি পিজ্জা বানিয়েছো? তুমি যদি বানিয়ে থাকো তাহলে তো কিচেনের প্লেটে করে দেবে। তুমি বাক্সতে করে কেন দিয়েছো? এটা তো দোকানের বাক্স, এই তো নাম লেখা আছে। না আসলে মা আমি নিজে হাতে তো তোমার জন্য। না, তুমি এটা বানাওনি, এটা দোকান থেকে কিনে এনেছো। আমি তো তোমাকে বানাতে বলেছিলাম, যেমন করে মিষ্টির বাবা আর আকাশের বাবা পিজ্জা বানায় সেরকম করে। তাই বানাওনি কেন? তুমি মজা বাবা। না আসলে কি বলো তো, হ্যাঁ আমি বলেছিলাম, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমায় চিট করেছো। না তুমি ভুল ভাবছো পুপুল, এখান থেকে যায় না, আমার কথাটা শোনো। রাধা 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 রাধা, তুমি দাঁড়াও, আমি দেখছি। দাদা ভাই আমি যাচ্ছি। পুপুল, এই পুপুল, নিজেকে বদলে ফেলুন হিরো বাবু, নিজেকে বদলে ফেলুন। পুপুলের জন্য পারবেন না আপনি নিজেকে বদলাতে? ওই ছোট্ট একটু বাচ্চার জন্য পারবেন না বদলাতে নিজেকে? পারবো না কেন? পারবো না বলে কিছু নেই, পারতে তো হবে, পারতে হবে। ঠিক বলেছো পুপুল। মা আমি আজকে পিৎজা বানাবো, খুব ভালো পিৎজা বানাবো মা। বাবা তোমাকে চিট করবে না পুপুল, পিৎজা বানাতে হবে আজকে। সত্যি তো? হ্যাঁ সত্যি নাকি মিথ্যে নাকি? ভালো পিৎজা বানাতে হবে। ঠিক আছে তাহলে চলুন পিৎজা বানিয়ে ফেলুন। হ্যাঁ হ্যাঁ, ওই কতটা পিৎজা? কতটা পিৎজা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে এটা করে দেখাতেই হবে কোনো না কোনো ভাবে। পিৎজাটা নিয়ে যাই, পিৎজাটা নিয়ে ওখানে রেখে দিচ্ছি। কথা বলছে এখন পিৎজা বানাতে হবে, কি কি করে একবার দেখে নি। হ্যাঁ দেখে নি হাউ টু মেক পিৎজা, টু মেক পিৎজা। ও তোরা এসেছিস, ভালো। এই শোন না, বলছে যে এখানে বলছে যে আগে ব্রেডটা বানিয়ে নিতে হবে। হ্যাঁ পিজা বানাতে গেলে আগে ডোটা বানিয়ে নিতে হবে। মানে ময়দা। ও ময়দা দিয়েই তোর ব্রেডটা হবে না? এটাও জানিস না? আচ্ছা আমি কখনো বানিয়েছি যে জানবো? কি কথা বলি বাবা, তুইও না, সত্যি কথা কি করে জানবে? কখনো রান্না বান্না করেছে আগে? হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না, আমরা সবাই মিলে তোকে হেল্প করবো। হ্যাঁ আমাদের হেল্প করতেই হবে, কারণ তো জানেও না যে পিজা বানাতে গেলে কি কি লাগে, তাই আমাদের হেল্প তোকে নিতেই হবে। আচ্ছা ঠিক। বাবাকে কেউ হেল্প করবে না। কেন হেল্প করবে? কেন? কাকাই তো একা একাই মিল্কশেক বানায়, তাহলে বাবা কেন একা একা পিৎজা বানাতে পারবে না? এই আচ্ছা ঠিক আছে,
পুপুলের বাবা একাই পিৎজা বানাবে। তোমরা প্লিজ যাও, আর কি করবো, যাও। আচ্ছা আমি থাকি, ছবি তুলবো। না, একদম না। আচ্ছা পুকুল, বলছিলাম কি আমি থাকি? কেন তুমি থাকবে কেন? ও, তুমি কি বাবাকে হেল্প করে দেবে? না না বাবা, তোমার বাবাকে হেল্প করার সাথে ভূতের বাবারও নেই। এই কি বললে? কই কিছু না। ও পুপুল, বলছিলাম আমি থাকি তোমার বাবার সাথে হেল্পার হয়ে। বলছিলাম তোমার যে বন্ধুরা আছে তাদের যে বাবা যখন পিৎজা বানায় হয়তো তাদের সাথে তাদের হেল্পারও থাকে, সেটা তুমি জানো না, হতে পারে না এটা? পুপুল, আমি যদি না থাকি এটা তো হতেই পারে যে তোমার বাবা ঠিক মতো করে কাজ করছে না, সেটা আমি দেখবো কি করে? হতেই পারে তোমার বাবা ফাঁকি মারছে। এই মেয়ে, কি বললে? আমি ফাঁকিবাজ? দেখে তো ওরকমই মনে হয়। একদম চুপ। বাবা, তুমি কিন্তু একদম রাধাকে বকবে না, তাহলে আমি তোমার সাথে আর কথাই বলবো না। রাধা হলো আমার ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, সরি সরি, আমারই তো সব দোষ মা, আমি আর কোনো কথাই বলবো না, হবে? গুড বয় বাবা। কাকাই, পিপি, পিছুন, সবাই চলো। এখানে শুধু আমি, রাধা আর বাবাই থাকবো। চলো চলো। এই রে, চলো ভুল। ওরা থাকবেই না। চল 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 চল। আরে ঠিক আছে, কি হবে রে আমার? চলো 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 চলো। নিন, শুরু করুন আর দাঁড়িয়ে না থেকে। এই একদম জ্ঞান দেবে না। আমার মনে হচ্ছে পিৎজার সাথে তোমাকেও বেক করে দিই। কেন? আপনার কি মানুষের মাংসের পিৎজা বানানোর ইচ্ছে আছে নাকি? খাও মাও খাও, মানুষের গন্ধ পাও, খুব কষ্ট টাকার। একদম চুপ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। হঠাৎ করে পাঞ্জাবি রেস্টুরেন্ট খুললে কেন? 25 বছর বিয়ে হয়ে গেছে, জাস্ট এই ইয়ারই কমপ্লিট হলো 25 ইয়ার্স। ভেরি গুড। তো 25 বছর আগে আমার বিয়েটা হয়েছিল পাঞ্জাবে, অমৃতসরে দুর্গানি টেম্পলে। বিয়ের পর তো প্রথম পাঞ্জাবের সাথে পরিচয়, পাঞ্জাবের খাবার খাওয়া। মানে বিয়ের পর ওখানে সেটেল করলে? না, ওখানে সেটেল করিনি, ওখানে কিছুদিন ছিলাম, তারপরে আবার আমাদের কলকাতায় ফিরে এলাম। এসে আমাদের বিয়ে করলে ওখানে কি সব সেটআপ ছিল রেডি? ওখানে কোনো সেটআপ ছিল না, মানে সাডেনলি গিয়ে সাডেনলি টেম্পলে গিয়ে সাডেনলি বিয়ে, কোনো সেটআপ ছিল না। তারপর এখানে এসে অফিসিয়ালি আমাদের হয়েছে সবকিছু, কলকাতায় এসে অফিসিয়ালি হয়েছে। তো বিয়ের পর আমি আমার এডুকেশন কমপ্লিট করি, তারপর আমার ছেলে হয় আর কি। তখন আমি পুরোপুরি হোমমেকার। তো আফটার 25 ইয়ার্স যখন আমার ছেলে এখন অ্যামিটি ইউনিভার্সিটিতে পড়ে, ও বিএলএলবি করছে, তো ও বাইরে চলে যাবার পর তো আমার লাইফে একটা খুব বড় ভ্যাকিউম হয়ে যায়, কারণ কি মানে ওকে নিয়েই আমার লাইফটা ছিল, পুরো জগৎটা। তো তারপরে এখন আমার হাজব্যান্ড রিয়েল এস্টেটে আছেন, তো ওর দমদমে একটা প্রজেক্ট আছে, তো ওরই ইন্সপিরেশনে তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি এটা আমাকে দাও, আমি একটা কিছু করি, করে তোমাকে আমি রিটার্ন করে দেবো, ডোন্ট ওয়ারি। তো ওরই প্রজেক্টে আমরা একটা রেস্টুরেন্ট করি, তো ওটার আমি নাম দিই পাঞ্জাবিয়াত। এটা দমদমে সেন্ট্রাল জেল মোড়ের কাছে। তো এখন তো একটা আমার বিশাল কর্মযজ্ঞ তৈরি হয়েছে দিদি, এটা সবে 1 বছর হয়েছে। তো কর্মযজ্ঞে অনেককে সামিল করতে পেরে, মানে তারা আমার দিকে তাকিয়ে থাকে, মানে এই কর্মযজ্ঞে আমি প্রধান পুরোহিত, সেটা ভেবে খুবই ভালো লাগে। মানে একটা এখন মানে পুরো ফ্যামিলির মতন হয়ে গেছে। তো এটাকেই আমি চাইছি যে আমি এটাকে আরও অনেক দূর যাতে নিয়ে এগিয়ে যেতে পারি, এটার ব্রাঞ্চেস করার এখন পরিকল্পনা আছে। তো সেই যে পাঞ্জাব গেছিলে সেই জন্যই পাঞ্জাবি রেস্টুরেন্ট? হ্যাঁ, মানে সেটাকে যাতে না ভুলে যাই জীবন, সেটাকে যাতে না ভুলে যাই, সেই প্রথম স্মৃতিটা মানে ভোলার মতো না, ওই যে দিনটা আমরা কাটিয়েছি, তো ওই থেকেই পাঞ্জাবিয়াত নাম দেওয়া, ওই থেকেই পাঞ্জাবি কুইজিন। তো মানে প্রথমে অভিজ্ঞতা তো কিছুই ছিল না দিদি, এখন করতে করতে অভিজ্ঞতা অনেক বেশি অর্জন করছি। ভবিষ্যতে আরও চাইছি যে পাঞ্জাবিয়াতকে সকলে চিনুক, কলকাতায় সব মানুষ পাঞ্জাবিয়াতের স্বাদ গ্রহণ করুক। এটা এখন আমাদের নর্থ কলকাতায় আছে দমদমে, তো চাইছি সাউথে, সল্টলেকে, সেক্টর 5-এ ব্রাঞ্চেস আশা করছি করা যায়। তোমাদের খাবার কিরকম সব ডিশ থাকে? আমাদের নর্থ ইন্ডিয়ান, আমাদের ধরে নাও এই যে এখন যেমন উইন্টারে আমাদের স্পেশাল মেনু হয়েছে, আমাদের এখন তোমার সরসোতি শাক, মাক্কি দি রুটি তো পাবেই,
তারপরে আমাদের যেগুলো স্পেশালাইজেশন যেগুলো আছে ফুডে, ধরো ফিশের মধ্যে আজওয়ানি মাহি টিক্কা আছে, পনির মখমলি আছে, তারপরে তোমার কালি মির্চ কাবাব আছে, এগুলো খুবই ফেমাস পাঞ্জাবের এখানে, এগুলো সবই পাবে তুমি। এগুলো তুমি মাথা থেকে কিভাবে ইনভেন্ট করলে যে এই আইটেমসগুলো যখন তুমি গেছিলে তখন এগুলো মনে ছিল এই খাবারগুলো তোমার? আই লাভ কুকিং, তো আমি অনেক কিছু সার্চ করি। হ্যাঁ, আমার এটা একটা প্যাশন ছিলই ভেতর রান্নাটা। হ্যাঁ, রান্নাটা। তারপরে আমি অনেকের সাহায্য নিয়েছি যে কি কি মেনু করা যায়, তার কি রেসিপি, তার জন্য কি করতে হয়, অনেক প্রচেষ্টা, অনেক আশা, অনেক ভালোবাসা নিয়ে এটাকে দাঁড় করিয়েছি দিদি। তো ধরো পাঞ্জাবি খাবার বানাতে কিন্তু ভালো শেফও দরকার, ওরকম ধরনের খাবার যারা জানে। হ্যাঁ 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 হ্যাঁ, তো সেটা পেলে কোত্থেকে? কনসালটেন্ট ছিল, ওই আমাকে জোগাড় করে দিয়েছে। এখন ফুল ফ্লেজেড রেস্টুরেন্ট নিয়ে ফুল ফ্লেজেড, সকাল থেকে একদম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। পড়াশোনাও করছো, কাজও করছো, সব একসাথে চলছে। হ্যাঁ, কোথায় সার্ভিস করো? আমি সার্ভিস করি দিদি দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা ডিবিসি। কতদিন হলো করছো? আমি দিদি 27 বছর হয়ে গেছে। হ্যাঁ 27 বছর? 1997 আমি চাকরিতে জয়েন করি। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, আমি 11-এ পড়তে পড়তে আমি চাকরি পেয়ে যাই। চাকরি জয়েন করার পরে আমার বিয়ে হয়। ঠিক আছে, বিয়ে পড়াটা তো আমার স্টপ হয়ে গেল। 1 বছরের পর ছেলে হয়েছে, আস্তে আস্তে ছেলে বড় হলো। ছেলে যখন ক্লাস 6-7-এ পড়ে তখন আমি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে অ্যাডমিশন নিলাম ওপেন ইউনিভার্সিটি থেকে, এইচএসটা করবো বলে। 2010-এ এইচএস পাস করলাম। তারপরে আবার আমার পড়াটা স্টপ হয়ে গেল, কারণ এবার ছেলের তো এডুকেশনটা বাড়ছে, ওই বোর্ডের পরীক্ষার সামনে। তারপর ছেলে ক্লাস 10 পাস করলো, এইচএস হলো। এইচএসের পর ওকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভর্তি হলো, সিভিল নিয়ে পড়েছে আর কি, সিভিল ইঞ্জিনিয়ার আমার ছেলে। ও 19-এ 2000 পাস আউট হলো। তারপরে আমার আবার মনে হলো যে এবার আবার আমি পড়াটা চালিয়ে যাই। আমি তখন ওপেন ইউনিভার্সিটি বাঁকুড়াতে ভর্তি হলাম, বাংলায় অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম। 2021-এ ফার্স্ট ক্লাস হয়ে আমি পাস করে বেরিয়েছি। কিন্তু আমি এখনো চাইছি যে এরপরে আমি এমবিএ করব, কিন্তু দেখি ওই সুযোগটা কবে আসে বা কবে ভর্তি হয়। ভেরি গুড। তার সাথে দিদি আমার আরো কিছু আছে, যেমন ধরুন আমি খেলাধুলার সাথে যুক্ত, আমাদের ডিবিসিতে স্পোর্টস হয়, তো আমি অ্যাথলেটিক্সে আছি আর কি। আচ্ছা, আগে ছিলাম স্প্রিন্টে, যেমন 100 মিটার 200 মিটার লং জাম্প, এতে অলরেডি চ্যাম্পিয়ন ছিলাম। তো আমার কি হলো 2008-এ হঠাৎ মানে প্রচন্ড শরীর খারাপ, মানে বলতে গেলে এখন আমার কষ্ট হয়, যেটা আমার এমন আর্থ্রাইটিসের প্রবলেম হলো, আমি বিছানাগত হয়ে গেছি। ওইরকম অ্যাক্টিভ তুমি, তারপরে অ্যাক্টিভ তাও তারপরে প্রচুর ডাক্তার দেখিয়েছিলাম, প্রচুর করেছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো আমি আর আজকে এইভাবে যে দাঁড়িয়ে থাকবো আমি কোনোদিন ভাবতে পারিনি। তো আমি সমস্ত ডক্টর দেখে আমি যাক সমস্ত ট্রিটমেন্ট ঠিক হয়, আমি কিন্তু খেলা ছাড়িনি দিদি, ইভেন্ট চেঞ্জ করে দিয়েছিলাম। এখন আমি এই মুহূর্তে ডিসকাস, জ্যাভলিন আর শর্ট ফুট থ্রো করি, আর তার সাথে ব্যাডমিন্টনটা খেলি, কিন্তু ব্যাডমিন্টন এখন প্র্যাকটিসটা হচ্ছে না। ভেরি গুড। আমাদের একটা সময় গেছে যখন ছেলেও পড়ছে, তুমিও পড়ছো, একই টেবিলে মা আর ছেলে পড়াশোনা করছে। না দিদি, এমন হয়েছে যে ইংলিশটা আমি ছেলের কাছে বুঝেছি, ছেলে আমাকে হেল্প করেছে, পড়াশোনাতে হেল্প করেছে। সুপার। আর তোমার যে কাজটা, মূলত কাজটা কি তোমার? কাজটা দিদি এই মুহূর্তে আমি আমাদের যে আমি হসপিটালে, ডিবিসি যেটা হসপিটাল আমাদের মেজিয়া থার্মাল পাওয়ারে, আমি হসপিটালে অফিস স্টাফ আর কি, অফিস এস্টাবলিশমেন্টের পুরো কাজটা করি। আচ্ছা, আমার তো ধরুন অনেক বছর সার্ভিস হয়ে গেল, তো আমি দেখতাম কি যে এই যে ইলেকশন ডিউটিতে ছেলেরা যারা যায় এসে না সবাই বলতো এই প্রচন্ড খাটালি, প্রচন্ড কষ্ট, ঘুমোতে পায় না। আমার কিন্তু তখন মনে হতো আমাকে একবার যেতে হবে ইলেকশন ডিউটিতে, আমি যাব, আমাকে একবার দেখতে হবে। সবাই বলতো যাবি, দেখলে বুঝতে পারবি। আমরা ঠিক আছে না, দেখবো। 2021-এ যে বিধানসভা ভোটটা হলো, হ্যাঁ, তো আমাদের ডিবিসি মেয়েদের কিন্তু কখনো নাম আসতো না, সেইবারে নাম এসেছিল। আচ্ছা, তো সবাই যেমন করে কেউ কাটিয়েছে, কারো কোনো রকমের ক্যান্সেল হয়েছে, আমাকেও বলেছিল সবাই দেখো ক্যান্সেল করবে, মানে অসম্ভব, আমি ডিউটি যাব। আর দিদি যে সে ডিউটি না, আমি একদম প্রিজাইডিং অফিসারের ডিউটি খুব ভালোভাবে করে এসেছি। আমার মানে সব থেকে আমি মানে ওটাতে বেশি খুশি হয়েছি। কত রকমের তাহলে অভিজ্ঞতা সঞ্চয় করছো? হ্যাঁ, আমি এরকম দিদি অভিজ্ঞতাগুলো আমি চাই, যেমন তোমার কাছে আসাটাও আমার একটা বিশাল মানে এখানে দাঁড়ানোটাও একটা অভিজ্ঞতা। খুব ভালো লাগলো কথা বলে, কাবেরী খুব ভালো থেকো, অলরাউন্ডার দিদি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্বর্ণ কমলের বাড়িতে স্বর্ণ, সঙ্গে কে কে রয়েছে? মা, বাবা। কিরকম ছিল তোর ছোটবেলা বল? আমরা ভাই বোন, বিশেষত আমি, বাবা মার খুব প্যাম্পার্ড চাইল্ড যাকে বলে আমি। তো সেক্ষেত্রে ছোটবেলাটা আমার ক্ষেত্রে খুব মজা করেই কেটেছে। যেহেতু আমি এভাবে বড় হয়েছি, আমি একটা জিনিস মিস করেছি, যেটা হচ্ছে আমি রিয়েলিটিটা দেখিনি।
বাড়িটার বাইরে পা রাখতে গেলে যে রিয়েলিটিতে পড়তে হয় সেটা পড়তে হয়নি। মানে বাবা ওই সবসময়, মা সবসময় গাড়িতে উঠিয়ে দিয়েছে, গাড়ি করে গেছি। আমি রিয়েলিটি দেখেছি জীবনে অনেক পরে। তবে স্বর্ণ আজ অব্দি কাউকে দেখায়নি এটা আমার গাড়ি, এটা আমার এই ব্র্যান্ডের গাড়ি। না, এইটা প্রকাশ করতে বাবা মা কোনোদিন শেখায়নি। মানে আমি ছোটবেলা থেকে দেখেছি আমার বাড়িতে খুব বিশাল একটা স্টেটাস থেকে এলেও যেভাবে তাকে আদর আপ্যায়ন করা হয়, বাবাকে দেখেছি, মাকে দেখেছি, বাবার কারখানার লেবার এলেও ঠিক ওইভাবে আদর আপ্যায়ন করা হয়েছে। আমি সবাইকে একভাবে দেখি। কিছুদিন আগে টেলিভিশন চ্যানেলে সালমান খানের বাবা সেলিম খান, আমি ওনাকে খুব দার্শনিক মনে করি, উনি একটা কথা বলেছিলেন যে ভালো মানুষের সংজ্ঞা কি। তো উনি বলছেন, আমার একজন পিতৃস্থানীয় মানুষ বলেছিল, যার জীবনে পুরনো বন্ধু আর ঘরেতে পুরনো পরিচারক থাকে সে মানুষটা ভালো হয়। আর তো আপনাদের বাড়িতে এসে দেখলাম যে দাদার সঙ্গে দেখা হলো, যিনি আমাকে রান্না করে খাওয়ালেন, উনিও তো 45 বছর ধরে। মায়ের বিয়ের আগে থেকে। খালি তাই নয়, আমার কারখানায় যারা স্টাফ তারা তাদের জীবনটা 40 বছর, 45 বছর, 50 বছর কাটিয়ে তবে চলে গেছে। সবাই এরকম আছে। আমার কারখানা কেউ ছেড়ে কোনোদিন যায় না। এত অশান্ত ছিল আমার, মানে বাথরুম টাথরুম সব ভেঙে দিত। কি ভেঙে ফেলতো? ওই যেদিন ওয়াশিং মেশিনটা ভেঙে ফেলেছিলাম সেদিন মা খুব পিটিয়েছিল, এটা মনে আছে। বড়দিনই ওয়াশিং মেশিন থেকে ফেলবি। ওয়াশিং মেশিনকে অভিনয় শেখাচ্ছিল, ওটাই অভিনয় শেখাচ্ছিল। শেখাতে শেখাতে ওটা ভেঙেই ফেলল। আরে তো উৎপল দত্ত, না এই অভিনয়টা শেখানো ও দেখেছে কি, মানে আমিও বিয়ের পরে এসে ভাবছি যে সেটাও দেখেছি কি করছে ও বাথরুমে এতক্ষণ, হঠাৎ খুব আওয়াজ শোনা যাচ্ছে ভেতর থেকে, দেখছি অভিনয় করছে। ওখানে গিয়ে আমার একটা বড় স্লিপ ছিল, সেই স্লিপের ওপর উঠে সারাদিন আকাশের দিকে তাকিয়ে রয়েছে। যখন বাইরে যেতাম বলতো, ওরে তোদের আমি হাত জোর করে বলছি তোরা ভালো করে থাকিস, আমি এসে তোদের আবার দেখবো। স্বর্ণটা না এটি বাড়ির বাইরে বের করাটাই ভুল হয়েছে। বাবা ও স্যার বলতো, কাকিমা আপনি দয়া করে ওকে একটু বাড়ির বাইরে বার করুন। আমি যে আজকে এত দূর এসে পৌঁছেছি, আমার মনে হয় তার সবকিছু উইনার মা। স্বর্ণ, প্রথম সিরিয়াল, প্রথম এখান থেকে হাওড়া থেকে বেরিয়ে অভিনয় কিভাবে হলো প্রথম সুযোগ? বাবার প্রচুর নাটক দেখাতে নিয়ে যেত, ওখানে প্রথম বাবা আমাকে শ্রুতি নাটকে ভর্তি করে দেয় জগন্নাথ বসুর কাছে। তারপরে আমি জ্ঞানেশ মুখার্জির গ্রুপে আস্তে আস্তে শুরু করি। আমার প্রথম প্রফেশনাল থিয়েটার ছিল, মানে ওটাই আমার প্রথম থিয়েটারে কাজ বলতেই পারো। তার আগে তো গ্রুপে করেছি জননী। কতদিন চলেছিল নাটকটা? অনেক বছর, 2 বছর 2.5 বছরের ওপর। যাকে টেলিভিশনের পর্দায় দেখেন তার পর্দার আড়ালে একটা জীবন আছে। আমার থেকে স্বর্ণর দায়িত্বটা একটু বেশি ইন্ডাস্ট্রিতে, কারণ সে তার মেয়েকে তৈরি করে, তার সঙ্গে সঙ্গ দিয়ে, তাকে মানুষ করে সংসার সামলে তবে তাকে অভিনয় করতে হয়। তাই স্বর্ণকে আমি বলতে পারি, বা বাংলা ইন্ডাস্ট্রি সব মেয়েকে, অনেককেই আমি বলতে পারি, তারা নিজেদের মধ্যে দশভুজা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা 3 জন এমনি বেরিয়ে যাচ্ছ আমাকে না বলে? আমি যাব না? কেমন লাগছে আমাকে দেখতে? তুই কি হলো, ওইভাবে কেন দেখছিস? মানে তুই কি যাচ্ছিস? তুই কি ভেবেছিলি আমি যাব না? মেঘ, তোর আমার যতই ঝগড়া হোক, যতই ঝামেলা হোক, এটা তো মানবি যে আমাদের একটা নারীর টান আছে। আমি তো অফকোর্স যাব। আজ তোর এত বড় একটা দিন, আর আমি সেখানে থাকবো না? ময়ূরী, আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি জানো তো? পরিষ্কার ভাবে জেনে সিদ্ধান্ত নিয়েছো তো যাবার? হ্যাঁ ভাবি, জানবো না কেন, আমি তো সবটাই জানি। অবশ্য এই ব্যাপারটা আলাদা যে তোমরা আমার সঙ্গে কিছুই আলোচনা করনি, সবটাই কিরকম সাইলেন্স মেনটেন করে রাখছো। জানি না আমাকে কেন বলছো না, যদিও জানিস মেঘ, আমি খুবই কষ্ট পেয়েছি। তুইও আমাকে কিছু বলিসনি। কেউ যখন তোমাকে কিছু বলেইনি তখন তোমার তো ওখানে যাওয়ার কোনো দরকার নেই। তোমাকে দেখে আমার খুবই অচেনা লাগে মা, জানো, আজকাল তো বেশিই লাগে। তুমি কি আমার সেই মা যে আমাকে কষ্ট দেখলে একদম ঝাঁপিয়ে পড়তো? এখন এই সমস্ত কথা আলোচনা করার সময় নয়, বেরোতে হবে। আচ্ছা ভাবি, আমাকে একটা কথা বলো তো, তোমরা কি মেঘের এই ঘটনার জন্য আমাকে দোষী ভাবছো? তাই জন্য যেতে বারণ করছো?
কি আর করবো, ঠিক আছে তোমাদের যা ভাবার তোমরা ভাবতেই পারো, তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি তো জানি আমি কি করেছি কি করিনি। তাই আমি ডিসাইড করেছি যে আমি যাব আর আমি মেঘের সঙ্গেই থাকবো। বললাম তো তোমার ওখানে যাবার দরকার নেই, আমরা আছি মেঘের সাথে। আমি গেলে প্রবলেমটা কোথায় বলো তোমার? আমাকে ওরা মচ্ছুত করে রাখছো কেন? অদ্ভুত ব্যাপার। আরে বাবা, আমি যদি এই কনস্পিরেসিতে ইনভলভ থাকতাম তাহলে কি আমি ওখানে যাওয়ার কথা এতবার করে বলতাম, এতবার করে যাওয়ার জন্য পাগল হতাম? এটা তো তোমরা বুঝতে পারছো না যে আমি কিছু করিনি। এটা কি ময়ূরীর নতুন খেলা? ও কি ভাবছে যে এইভাবে ও প্রমাণ করতে পারবে ও কিছু করেনি? ময়ূরী, ওখানে কিন্তু কিছু অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে, কিছু অপ্রিয় সত্যি বেরিয়ে আসতে পারে। সামলাতে পারবে তো? বুঝলাম না ভাবি, অপ্রিয় সত্যি, অপ্রিয় পরিস্থিতি। আমার জন্য কোনো পরিস্থিতি কেন অপ্রিয় হবে? যারা ভুল করেছে, দোষ করেছে, তারা সহ্য করবে, তারা ফেস করবে সবটা। আমি তো কিছু করিনি, তাই আমিও যাই, গিয়ে দেখি কে আমার বোনের সঙ্গে এটা করেছে। সত্যিটা তো আমাকেও জানতে হবে। এটাই হবে আমার ডিফেন্স মেকানিজম। আমি যদি অপরাধী হতাম আমি তো প্রেসের সামনে আসতাম না। যদি কোনোভাবে আমার দিকে আঙুল ওঠে, এটাই আমাকে বলতে হবে, এটাই আমাকে ঢাল করতে হবে। রূপ আমাকে ফাঁসাচ্ছে, এটাই বলবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রূপ, রূপ কোথায়? রূপ, রূপ, এই দেখ। তাই তো এসছে। দাঁড়া, আমি একবার দিব্যেন্দুকে বলে দিই, ওকে দেখতে পেলে আমাদের ভিভিআইপি আবার পালাবেন। মেঘ, মেঘ, মেঘ। সবাইকে বলছি মেঘকে বিরক্ত করবেন না, প্লিজ প্লিজ প্লিজ। আপনাদের সবাইকে বলছি, আপনারা সবাই জানেন আপনারা কেন এখানে এসেছেন, আর মেঘ যা বলার নিজের স্টেটমেন্টে বলবে। প্লিজ ওকে বিরক্ত করবেন না। কি ব্যাপার নীল, তুমি এখানে দাঁড়িয়ে? তোমার অপেক্ষায়। আমার জন্য অপেক্ষা করো তুমি? কেন, তুমি জানো না প্রতি মুহূর্তে প্রতি পলে? তুমি তো জানাওনি আমাকে। আমি তো জানি তোমার মন আমার মনের সব কথা জানে। আর আমি যদি বলি যে আমার জানলেও শুনতে ইচ্ছে কর? বেশ, জানালাম। মেঘ, আমি তোমার জন্য অপেক্ষা করি প্রতি মুহূর্তে। আমিও তো অপেক্ষায় আছি নীল, তুমি আমায় ডাকবে সেই অপেক্ষায়। সত্যি বলছো? তুমি আমার অপেক্ষায় আছো? তাহলে সেদিন যে বললে আমাকে চলে যেতে, তুমি কোনোদিন আমাকে দেখতে চাও না? তুমি শুধু আমার মুখের বলা কথাটুকু শুনতে পেলেনি? আমি যে সবসময় মনে মনে শুধুমাত্র তোমার কাছেই যেতে চাইছি, সেই কথাটা তুমি শুনতে পেলে না নীল? মেঘ, নীল, আমার মনে হয় তুমি আর আমাকে ভালোবাসো। কেন এই কথা বলছো মেঘ? তুমি, আমি তোমাকে ভালোবাসি না। মেঘ, আমি তোমাকে ভালোবাসি বলেই তো বেঁচে আছি। ওই ভালোবাসাকে সম্বল করি আর এই আশা করে যে একদিন তুমি আমার কাছে ঠিক ফিরে আসবে। ভালোই যদি বাসো, তাহলে আমার মনের কথাটা শুনতে পাও না কেন নীল? মেঘ, মেঘ,
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পেনড্রাইভে কি আছে যেটা লক্ষণদা মনিটরে দেখছিল? দেখছি। এখানে টাকা আছে। কুন্দা দিদি আছে। ও মাই গড, তার মানে এই দিদি আছেন মুখার্জি বাড়িতে ঢুকেও ও ডিল করে চলে গেল। অ্যারেস্ট করিয়ে তুলে নেব না স্যার, এটা কাঁচা কাজ হয়ে যাবে। আসল মাছটাকে খুঁজতে চাইছি, আসল রাঘব বোয়ালটাকে খুঁজতে চাইছি আমি। রাঘব গোয়ালটা কে? জানি না। আমার এই মুহূর্তে অনেকগুলো ডাউট হচ্ছে, তবে আমার মনে হচ্ছে আমি সঠিক জায়গায় সঠিক সময় সঠিক লোকটাকে ঠিক ধরতে পারবো। কার সাথে কথা বলছে এটা? এই কৌশিকী মুখার্জি থাকবে না, উড়ে যাবে। তার সাথে ওই জ্যাসালাল। দেবুদা, উত্তরবঙ্গের দেবুদা। তার মানে কিভাবে রিসর্টে যাবে, রিসর্টে কিভাবে? পুরো প্ল্যানটা এখানেই হচ্ছে, পুরো প্ল্যানটা এখানেই হচ্ছে। তার মানে দেবুদা এর মধ্যে ইনভলভ, দেবুদার থেকেই সবকিছু শুরু হয়েছে। তাহলে দেবুদাকে তুলে নি? না, দেবুদা, ওই উত্তরবঙ্গের দেবুদা হচ্ছে পুকুরে থাকা ওই ছোট ছোট মাছগুলোর মধ্যে একটা মাছ। বলছি না, রাঘব বোয়ালটা অন্য কেউ। তুমি কার কথা বলছো? কাকে রাঘব বোয়াল বলছো? যে আমাকে গুলি করতে গিয়েছিল, যে আমাকে কিডন্যাপ করিয়েছিল, আর যে কৌশিকী মুখার্জিকে গুলি করিয়েছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তিনটে কাজ আলাদা আলাদা লোক করেছে বটে, তবে একটা কাজ, আমাকে কিডন্যাপ করা, এটা একজন করলো। বড়দিকে শুট করা, এটা একজন করলো। তবে এরা দুজনেই একসাথে, একজনই। আর আমাকে প্রথমবার যে শুট করেছিল তারা অন্য কেউ, তারা অন্যজন। তারা হচ্ছে ওই চুনোপুটি। আর আমাকে কিডন্যাপ করানো এবং বড়দিকে শুট করানোর কাজটা যারা করেছে তারা হচ্ছে রাঘব বোয়াল। তুমি কাকে ডাউট করছো? স্বয়ংভূ, একজন টিকটিকি, মানে একজন গোয়েন্দা, একজন ডিটেকটিভের দায়িত্ব হলো সবাইকেই ডাউট করা, সবাইকেই সন্দেহ করা।
কেউই কিন্তু সন্দেহমুক্ত না। তবে জল যেদিকে গড়াচ্ছে সেদিকে কি জল উঠছে নাকি নাকি জল নিচু? জাস্ট তুমি কি বলছো কিচ্ছু বুঝতে পারছি না, প্লিজ একটু খুলে বলো না। সিরিয়াসলি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই ধৈর্য করো, কার্ডের মতো ওকে ডেকে পাঠিয়েছিলে। কি করবো স্যার, আমি গান পয়েন্টে ছিলাম। চুপ করো, আমি না থাকলে না তোমাকে সাসপেন্ড করে দিত। সরি স্যার। বলে জগদ্ধাত্রী, কি মনে হচ্ছে? সব এখনো সময় আসেনি সবটা বলার। আমাকে একটু সময় দিন স্যার। কিন্তু আর মাত্র 24 ঘন্টা সময় আছে, তারপর তোমার বডি রিসিভ করতে আসবে মুখার্জি পরিবার। দেবেন না মানে? বডিটা তুলে দেবেন আমার বাপের বাড়ির লোকেদের হাতে। সেখানকার কেউ আসবে নাকি? আসবে, কেউ না কেউ তো আসবেই স্যার। তাদের হাতেই আমার বডিটা তুলে দেবেন আর তারপর দাহ করে দেবেন। আরে আসল বডি তো পাবো না, একটা বেওয়ারিশ লাশ পাবো, মুখের সাদৃশ্য পাবো না। সব আমি সব বলে দেবো কি কি করতে হবে। একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন স্যার। সবে তো জালটা ফেললাম, এবার এবার ঠিক উঠে আসবে ওই মস্ত রাঘব বোয়াল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চোখের সামনে তো সবই দেখেছি, যবে থেকে ওদের প্রেম পর্ব শুরু হয়েছে সবটাই তো আমার সামনেই হয়েছে এবং তাতে তো আমার কোনো অসুবিধা হয়নি। আমার যদি অসুবিধা হতো আমি নিজেই এখান থেকে চলে যেতাম, তাই তোমাকে নিয়ে ব্যাপারে কোনো কথা বলতে হবে না প্রতীক্ষা। যাকে যাকে যাক। দেখো বৌমারা, তোমাদেরকে আমি একটা কথা বলে দিতে চাই, তোমাদের সকলকে আমি বলে দিতে চাই, এই বিয়েতে আমার এতটুকু জড়াবার ইচ্ছে ছিল না, আমি জড়াতে চাইও না। শুধুমাত্র কি জানো তো, এই বৌমার কথা ফেলতে পারছি না, ও বললো বলে। মা, আমার নাম তো শিমুল, আমাকে কি বৌমা বলে আর না ডাকলেই নয়? হায় ভগবান, কি করি বলো দেখি। ও কি কথা, এতদিনের অভ্যেস আমি একদিনে কি করে ভুলিব? আর আমি তোকে কি বলে ডাকবো? হ্যাঁ, আমার কাছে তো তুই বউ ছিলি, তো তুই বউ ডাকবি। আমি কি শুধু শিমুল বলেই ডাকবো তোকে? তুই আমার বউ ছিলি, তুই আমার বউ ডাকবি। আমি তোকে বউ বলে ডাকবো, শিমুল বলেও ডাকবো। কিন্তু আমি তো আর কারোর বউ নেই, তাহলে বউ বলে ডাকবে কেন? যার স্বামী নেই সে আর কি করে বউ হবে বলো? শিমুল বলেই দেখো না। শোন শিমুল, একটা কথা বলি, তুই আশীর্বাদের দিন না হয় বরং আমার বাড়িতে থাকবি, কেমন? কেন বিপাশাদি? যার আশীর্বাদ তার কোনো অস্বস্তি হচ্ছে না, সেখানে আমার কিসের অস্বস্তি বলো তো? আর আমি তো চোর নই যে আমি এদিক ওদিক পালিয়ে পালিয়ে বেড়াবো, আমি তো কোনো অন্যায় করিনি। সেই জন্য বলছে না, দেখ যতই হোক একটা অস্বস্তিকর পরিবেশ তো। আর প্রিয়াঙ্কা যা মেয়ে, ও তোকে দেখে মানে তোকে দেখিয়ে দেখিয়ে আরো বেশি করে বাড়াবাড়ি করবে, সেটা কি তোর দেখতে ভাল লাগবে বল? ওর বাড়ির লোককেও যা দেখলাম, ডিভোর্স হতে না হতেই ওর মা এসে হাজির হয়ে গেছে। আমার হয়েছে শাঁকের করাত গো, শাঁকের করাত বলে না, এদিক গেলেও কাটে ওদিক গেলেও কাটে। আমার কিন্তু মাঝে মাঝে বৌমার উপর রাগ হচ্ছে জানো। দেখো বৌমারা, আজ বৌমা যদি ওই সইটা না দিতে, তাইলে পরে আগে ডিভোর্সটা দিতে পারতো না তো?
কত করে বললুম তখন। এখন যে মেয়ে সে এমনিতেই লেজুরের মতন জুড়ে জুড়ে ছিল, সে কি এখন ছাড়বে বলো দেখি? সে তো বিয়ে করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে, এই বিয়ে করে কি সেই বিয়ে করে, পাগল হয়ে গেছে একেবারে। অভিষেক তার কথা আর কি বলবো, পরাগী বা কি কম যায়, সেও তো কম যায় না। মনে হচ্ছে তো বিয়ে করে কত সুখ, সে মেয়ে কত ভালো। দেখবো তো, দেখবো, আমি দেখবো বিয়ে করে কেমন সুখে থাকে তারা, এইটা আমি দেখবো। কাঁচ আর হীরের তফাৎ বোঝে নেই গো। আনুক কাঁচ নিয়ে এলে তবে বুঝবে হীরে কি ছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাড়িতে একটা কাজ হবে, অনুষ্ঠান হবে, সেখানে আমি হাত পা গুটিয়ে বসে থাকবো এমন শিক্ষা তো আমি পাইনি। আমি করে দেব, সব কাজ করে দেব। আর এই বাড়িতে যখন থাকছি খাচ্ছি তখন তো আমাকে এইটুকু করতেই হবে। এই জন্যই তো বলছিলাম কাল যদি তুমি বাড়ি থেকে চলে যেতে তাহলে তোমারই ভালো হতো। বলছি এটা বলা না তোমার কোনো অধিকার নেই। আগেও বলেছি, আবারও বললাম, আমার যেটা করার আমি করব, এই বিষয়ে তুমি কোনো কথা বলো না। বেশি সালিশি করতে এসেছে। আইবো অনেক ভাষণ দিয়েছে কান দাই দাই, ওকে এবার ওপরে যেতে বল, নইলে কোন তুমি ইচ্ছা করে দিয়ে যাবো বলেছিলাম। ভদ্রভাবে কথা বলো পুতুল দি। কার সঙ্গে ভদ্রভাবে কথা বলবো, তোর সাথে? হ্যাঁ তুই ভদ্রলোক নাকি? হ্যাঁ বই ভদ্রলোক এসেছে আমাদের বাড়িতে, আমি ভদ্রভাবে কথা বলবো। বলবো না তোর সাথে ভদ্রভাবে কথা, সব চুরি কথা। দেখবো আমি তোমাদের এই বড় বউ কতদিন দেখে তোমাদেরকে। দেখ দেখ, দেখতে দেখতে রাত নেওয়া হয়ে যাবি একদম। মা তুমি তোমার মেয়েকে শাসন করো না কেন গো? এই শোনো, আমার মেয়ে না এরকমই, সে ছেলেটা কাল এরকমই। বলি তুমি এখানে আসো কেন গো বারবার? তুমি তোমার জায়গায় থাকতে পারো না? আমি এখানে আছি কারণ তোমার দুই ছেলেই বলেছে এই কাজটা না কোনো বিভেদ বিচ্ছেদ প্রকাশ না করে আমাদের করে ফেলতে হবে। আরে বাবা, প্রিয়াদের বাড়ির লোকজন আসবে, তারা এবারে নতুন কুটুম, কার সাথে কথা বলতে আসবে তারা? মা তোমার সঙ্গে কথা বলতে আসবে, আমাদের সঙ্গে কথা বলতে আসবে। এই কটা দিন একটু মনোমালিন্য না করে আমরা কাজটাকে উতরে দিতে পারি না? তুমি তোমার বড় ছেলের জন্য দেবাড়ির বড় বউ নিজে পছন্দ মতো আনতেই পারো, কিন্তু তাকে তো দাদার পছন্দ হতে হবে না? আর পছন্দ হওয়ার জন্য তাকে আগে যোগ্য হতে হবে। হ্যাঁ প্রতীক, এই কথাটা তুমি একদম ঠিক বললে। বিয়ের প্রথম দিন থেকেই না তোমার পরাগদাকে আমার একদম পছন্দ নয়, কারণ তাকে আমার কোনোদিনই নিজের যোগ্য বলে মনে হয়নি। আমার তাকে যোগ্য বলে মনে হয়নি। তুমি কথাটা বললে ঠিকই, কিন্তু একটু উল্টো করে বললে আর কি। তোমার তো আসলে অতটা বুদ্ধি নেই, তাই এই কথাটা বলছো। যাক, তুমি ওপর থেকে নিচে নেমে এসেছো এটাই মাকে বলতে, যাতে মা কাল আশীর্বাদে থাকে। থাকবে মা, কাল আশীর্বাদে থাকবে, তবে তোমাদের কথায় নয়। আমি বলেছি বলে মা থাকবে, আমিও থাকবো। বাড়িতে এত বড় একটা দারুণ যোগ্য কাজ হতে চলেছে, সেখানে তো আমি থাকবোই। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আর তাতে যদি প্রিয়ার বাড়ির লোকেদের অস্বস্তি হয়, আমার তো কিছু করার নেই বলো, কারণ আমার কোনো অস্বস্তি হচ্ছে না। তাড়াহুড়ো করে ডিভোর্স করলো পরাগ, ডিভোর্সের সার্টিফিকেটও পেলো না, তার মধ্যেই দেখো কেমন তোড়জোড় শুরু করে দিল বিয়ের, ঘটা করে আশীর্বাদ করছে। সেখানে যদি ওদের কোনো লজ্জা না হয়, তাহলে আমার কেন লজ্জা হবে বলো? যাই হোক, অনেক হয়েছে, যাও এবার ওপরে চলে যাও। তুমি তো কোনো কাজকর্ম করতে পারো না, তার থেকে যাও গিয়ে দোতলায় বসে থাকো, আমরাই সবাই মিলে সামলে দেবো তোমার দাদা ভাইয়ের বিয়ে। এসো, যাও যাও যাও। এখান থেকে ভাগ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই মা, কিঞ্জল স্যারের টুপিটা আমার হাতেই রয়ে গেছে, এতক্ষণ খেয়াল করলাম না। সবাই কি ভাববে? না না যাই,
আমি এখনই গিয়ে দিয়ে আসি, হয়তো পরে আবার অনেকে অনেক কিছু বলতে পারে। দিয়ে আসি। তুই আর 5টা মেয়ের সাথে যেটা করতে পারিস এই ক্ষেত্রে সেটা করতে পারিস না। শ্যামলীকে ওর নিজের পরিবারের লোকেরাই কখনো ভালোবাসা দেয়নি, ওকে এক্সপ্লয়েট করেছে। তারপরে যবে থেকে এই শহরে পা দিয়েছে একটার পর একটা খারাপ মানুষ দেখেছে। ও আমাদের বিশ্বাস করে, আমাদের ভরসা করে। আমাদের থেকে যদি কোনো আঘাত পায় না ও সহ্য করতে পারবে না। কিন্তু তুই ভুল করছিস, তুই আমায় ভুল বুঝছিস। দেখ রো, এতদিন হয়তো আমি অনেক মেয়েদের সাথে মিশেছি, কথা হয়েছে, দু একজনকে ভালো লেগেছে, কাউকে ভালোবাসতে পারিনি। রো, শ্যামলীর সাথে আলাপ না হলে না আমি বুঝতেই পারতাম না যে আমার মতো ছেলে কাউকে ভালোবাসতে পারে। আমি শ্যামলীকে খুব ভালোবাসি। ভালোবাসা সুন্দর করে না ছাই, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। কেন এত নেগেটিভ হচ্ছিস বলতো রো? দাদা ভাইয়ের কষ্টটা মা দেখেছে, আমাকে নিশ্চয়ই কষ্টটা পেতে দেবেন। তাই জন্যই বোধহয় শ্যামলীকে সার্ভেন্টস কোয়ার্টারে পাঠিয়েছে। কিন্তু মা আজও ক্লাস কনসিয়াস, কারণ ক্লাসটা না অর্জন করতে হবে। দেখ, তুই শ্যামলীকে বাইরে থেকে দেখেছিস, ওর ইনোসেন্সটা তোর ভালো লেগেছে, তাই তোর মনে হচ্ছে তুই ওকে ভালোবাসিস। বাট একবার তুই ভেবে দেখেছিস এর ভবিষ্যৎটা কি? তোর শিক্ষা, তোর দেখা, তোর আপব্রিঙ্গিং, এসবের সাথে শ্যামলীর কোনো মিল আছে? এরপরে তোরা কি নিয়ে গল্প করবি সেটা ভেবে দেখেছিস? তোর মনে দুটো কথা বললে শ্যামলী বুঝবে? আজকে পিসিমণি নোটিস করেছে, কালকে বাড়ির সবাই করবে, তারপর বাধা দেবে, ঝগড়া হবে, অশান্তি হবে। তারপর কি হবে জানিস তো? তুই নিজেই নিজের ফিলিংস কে প্রশ্ন করবি, আর তারপর চাপে পড়ে যদি পিছিয়ে আসিস তখন শ্যামলীর কি হবে? কিন্তু প্লিজ বি প্র্যাকটিক্যাল, আবেগে ভেসে যাস না। তোর আবেগের জন্য একটা ইনোসেন্ট মেয়ের জীবন শেষ হয়ে যেতে পারে, তার সাথে শেষ হয়ে যাবে আমাদের এই গোটা পরিবার। আমি তো অলরেডি ভেসে গেছি রো, নিজেকে আটকাবো কি করে? এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমার জন্য সবকিছু শেষ হয়ে যেতে পারে না, পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলীকে খুব ভালোবাসি। ভালোবাসা সুন্দর করে না ছাই, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। একবার পুড়িয়েছে এই চোরা বাড়ি। তুমি কি করলে মহেশা? যখন ওখানে ছিলাম কেউ আমার দিকে ফিরেও চাইতো না, আর আজ যখন দিন ফুরিয়েছে ভেবে ভাগ্যকে মেনে নিয়েছি, তখন এই কিঞ্জল স্যারের আমাকে পছন্দ হতে হলো। এত এত সুন্দরী, এত যোগ্য মেয়েদের ভিড়ে আমাকেই মনে ধরলো না। কেন কেন এমন করলেন উনি? মাথার উপর ছাদ নেই, সামনে কোনো ভবিষ্যৎ নেই, এত বড় শহরে আবার আমি একা। এটা শ্যামলী না? এটা সকালবেলা এখানে কি করছো? বলো, চুপ করে আছো কেন? আজ তোমাকে উত্তর দিতেই হবে। বলো, আমি কোথায় যাব, কি করব? বলো মহেশ
মহেশ্বর, তুমি চুপ করে থেকো না, বলো কি লিখেছো তুমি আমার ভাগ্যে? মনে খোঁজে পাড়ে মাঝে দড়িয়া এ জনমে কুল মিলবে আপনি কেন থাকতে চাইছেন ওদের দোষ? আমি কারোর দোষ ধরতে চাইছি না, আমার কথাটা একবার শুনুন স্যার, আমি নিজের ইচ্ছে যেতে চাইছিলাম। কি আপনি নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলেন? কেন? মাফ করুন স্যার, কারণটা যে আমি আপনাকে বলতে পারবো না। কেন বলতে পারবেন না? কেন বলুন। খুব ব্যক্তিগত ছিল, আমি আপনাকে বলতে পারবো না, আমায় ক্ষমা করুন। আচ্ছা, আপনি যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলেন এটা বাড়িতে কেউ জানে? মানে কেউ জানে না? আপনি কাউকে না জানিয়ে, আর জানবে কি করে? এত সকালবেলা তো কেউ ঘুম থেকেই ওঠেনি, আর আপনি বাড়িতে কাউকে না জানিয়ে চলে যাচ্ছিলেন। যে বাড়ির লোকজনরা আপনার জন্য এত কিছু করলো, আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে থানা পুলিশ করলো। সত্যি তো, চোখের মাথায় এটা কি করছিলাম আমি? বাড়ির মানুষগুলোকে তো আবার চিন্তায় ফেলে দিতাম। আমি যে বাড়ি থেকে চলে যাচ্ছিলাম সেটা না আমি ঠাম্মিকে, দাদুকে, ম্যাডামকে বলতে পারবো না। আপনি তো আমার অনেক উপকার করেছেন, আর একটা উপকার করবেন স্যার, দয়া করে আমার চলে যাওয়ার কথা কাউকে বলবেন না। ঠিক আছে, আপনি এখন বাড়ি চলুন। চলুন। কি হয়েছিল ওনার? হঠাৎ করে বাড়ি ছাড়তে চাইলেন কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অর্জুন যখন আন্টিকে আনতে গিয়েছিল তখন তো আন্টি আসলো না। তারপর আমি আন্টিকে গিয়ে বললাম যে আন্টি আপনি না খুব ভালো করেছেন, আপনি আশ্রমে চলে গিয়ে আমাকে আর অর্জুনকে অনেকটা স্পেস করে দিয়েছেন। তারপর তুমি যদি দেখতে, তারপরে আমি এটাও বলেছি যে আপনি চলে আসায় তো আমি অর্জুনের মাথাটা খুব ইজিলি মুড়িয়ে খেতে পাচ্ছি। সেটা শুনে আন্টি জেলাস হয়ে গেল, তারপরেই দেখি বাড়িতে চলে এলো। কি সাংঘাতিক! হ্যাঁ হ্যাঁ রে মেয়ে, তোর পেটে পেটে এত। কি করব বলো, মা কাছে না থাকলে কতটা কষ্ট হয় সেটা আমি জানি। আর অর্জুন মুখে না বললেও না, ওকে দেখে আমি বুঝতে পারছিলাম যে আন্টির জন্য খুব কষ্ট হচ্ছে। সারাক্ষণ কিরম মুখ বার করেছিল। যখন আশ্রম থেকে অর্জুন আন্টিকে আনতে যায়, আন্টি যখন ওকে ফিরিয়ে দেয় তখন ওই গুন্ডা ছেলের চোখেও জল চলে এসেছিল, তুমি জানো। আমি তো বুঝতে পারছিলাম অর্জুনের কতটা কষ্ট হচ্ছে। আমার কাছে তো আমার মাকে রাখার উপায় নেই, চাইলেও মাকে পাবো, কিন্তু অর্জুনের কাছে তো আন্টি আছে বলো। তাই আমি চাই আমার কাছে আমার মা না থাকলেও অর্জুনের কাছে তার মা থাকুক সবসময়। মা বকুক, মারুক, যাই করুক, মা তো মাই হয় বলো দিম্মা। কে বলেছে তোর মা নেই? ছাদে যা, ছাদে গিয়ে আকাশে দেখবি সব থেকে উজ্জ্বল যে তারাটা, সেই তোর মা। ছাদে? ছাদে গেলেই মাকে দেখতে পাবো? সত্যি বলছি তো হবে না, এক কথা তো। মা দেখো, বিয়েতে কিন্তু পুরনো জামা পরে কাটিয়ে দিলাম, এবার বৌভাতে একটা নতুন জামা কিনে দাও প্লিজ প্লিজ। আমি যখন বলেছি হবে না তখন হবে না, কেন এক কথা বলছিস? না না, হবে তো নাই, এই মিনির জন্য তো কিছুই হবে না, সব টাকা তো ওর পেছনেই খরচা হয়ে যাচ্ছে, আমার জন্য তো নতুন ড্রেস আসবেই না। আরে না না, আরে তোমার আলমারি খুলে দেখলাম 100 টাকার উপর শাড়ি আছে, এখন তুমি বলছো বৌভাতে করা কিছু নেই। আচ্ছা তো কি হয়েছে? আমার ব্যাস অর্জুনের বিয়েতে একটা বোমকাই চাই, ওটা তো নেই আলমারিতে, ওটাই চাই আমার। হ্যাঁ হ্যাঁ, ম্যাচিং ব্লাউজ করতে হবে না, তার সাথে ম্যাচিং জুয়েলারি। এক্ষুনি চলো মা। বোমকাই দেখলে না আমার মাথা বমকে যাবে, আর তাই শাড়ি কিনতে গেলে আমাদের আড়ি হয়ে যাবে। এসব বাজে যুক্তি বন্ধ করবে তুমি। তুমি এক্ষুনি আমার সাথে শাড়ি কিনতে যাবে, চলো। দেখেছো দেখেছো, আমাকেও নতুন শাড়ি কিনে দেবে, আমাকে একটা নতুন জামা কিনে দাও, আমি বৌভাতে পরবো। মা প্লিজ দেখো, প্লিজ কিনে দাও না। আরে তোমরা কি ঝগড়া শুরু করেছো? বস্তি থেকে শোনা যাচ্ছে তোমাদের গলা। এই শোন, ঝগড়া তো হচ্ছে শুধু তোর জন্য, বুঝলি?
আমার যখন দাদার বৌভাত হয়েছিল না, তখন দাদা আমাদের বাড়ির সকলের জন্য নতুন জামা কাপড় কিনে দিয়েছিল, বুঝেছিস? আচ্ছা আমার দাদা কথা ছাড়, যখন আমাদের বৌভাত হয়েছিল তখন তোর মনে নেই ছোট মামাই তো তোদের সকলের জন্য নতুন নতুন জামা কাপড় কিনে দিল? হ্যাঁ, এবার কার বৌভাত? তোর। আচ্ছা তুই কিনে দিবি? ওহ না, তুই তো কিনে দিবি না, কারণ তুই তো ঘরে সেপুনের মাছ চালাবি, তাই না? না মানে এইরকম বিলাসিতা করা। তুমি সবসময় ওকে ওভাবে কেন বলো গো? ওর কাছে টাকা থাকলে কি ও তোমাদেরকে কিনে দিত না? আগের দিনও বলছিলে যে পেঁয়াজি খাওয়াবার পয়সাই নেই, ফিশ ফ্রাই কি খাওয়াবে। আজকেও আবার এরম করে বলছো। তুমি বলো, এইভাবে কাউকে সবসময় বললে তার খারাপ লাগবে না? বাবা, বৌভাতই হলো না, এখন থেকেই বরের জন্য ওকালতি শুরু। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি কি করে জানলেন ওটাই আমার মা? আপনি তো আমার মাকে কখনো দেখেনি। তাতে কি হয়েছে? আচ্ছা মিলি, তুমি ওই তারাটার নাম জানো? না। ওই তারাটার নাম ধ্রুব তারা। ধ্রুব তারা? আমার বাবা, তোমার মা, সবাই ওই তারাটাই। আমার মা, আপনার বাবা সবাই ওই ধ্রুব তারায়? আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা ধ্রুব তারা। মাঝ সমুদ্রে নাবিকরা যখন দিক হারিয়ে ফেলে, তখন তারা চোখ রাখে ওই ধ্রুব তারার ওপর। এই ধ্রুব তারাই তাদের পথ চিনিয়ে ঘরে ফেরায়। ভরসা দেয় নাবিকদের যে তুমি পথ হারাওনি, তুমি পারবে, ঠিক পারবে। আবার আবার সঠিক পথটা চিনে ঘরে ফিরবে। আমার কি মনে হয় বলো তো মিলি, আমার মনে হয় আমি ওই ধ্রুব তারার মধ্যে আমার বাবার গলাটা শুনতে পাই। অনেক হতাশা কষ্টের মধ্যে শুনতে পাই বাবা বলছে, অর্জুন হাল ছাড়িস না, তোকে এগিয়ে যেতেই হবে। অর্জুন, মিলি, তুমিও ঠিক খুঁজে পাবে তোমার মাকে। তাকাও ওদিকে, তাকাও ওই আকাশের দিকে, ওই ধ্রুব তারার দিকে। মা, ও মা, মা গো, মা, মা, কোথায় তুমি? মিলিমা, মা, মা কোথায় তুমি? মা, অর্জুন, অর্জুন মা সাড়া দিয়েছে। অর্জুন, অর্জুন মা সাড়া দিল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মা। এই দেখো, ও হচ্ছে অর্জুন। ও তোমাকে কি চেনাচ্ছি ওকে? তুমি তো ওকে আমার গার্জিয়ান এঞ্জেল করে পাঠিয়েছো না এখানে? থ্যাংক ইউ। অর্জুন না থাকলে আজকে তোমাকে এত হাজার হাজার তারার মধ্যে আমি খুঁজে পেতাম না। থ্যাংক ইউ অর্জুন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাকে খুঁজে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এত সহজে এত বড় কথা কি করে বলে দিতে পারি মিলি? এত দুঃখ, এত কষ্ট কি সহজভাবে ব্যক্ত করতে পারে? আমি তো পারি না। কি ব্যাপার? হ্যাঁ অর্জুন, মিলি, আজকে না কাল রাত্রি তোমাদের দুজনের মুখ দেখা বন্ধ, আর তোমরা দুজনে লুকিয়ে লুকিয়ে প্রেম করছো। দাঁড়াও, আমি এক্ষুনি দিদিকে গিয়ে বলছি। দিদি, সূর্য, দেখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাই, আমি আপ্রাণ চেষ্টা করেও তোমাকে ভুলতে পারবো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রাই। চেষ্টা করলে মানুষ কি না পারে সূর্য, তুমিও পারবে। না, পারবো না। দেখো, চেষ্টা করলে সেটা আমার কাছে অভিনয় হবে, আর তোমাকে ছাড়া বাঁচার অভিনয়টাও আমি করতে পারবো না। আচ্ছা, তুমি আমাকে একটা সত্যি কথা বলো, তুমি পারবে? হ্যাঁ, পারবো। দেখো রাই, সত্যি কথা না বললে কিন্তু খুব খারাপ হবে। কি হলো বলো, তুমি পারবে? রাই, চুপ করে থেকো না, বলো তুমি পারবে। তুমি পারবে রাই। দিদি ভাই এখানে? ও কখন এলো? এলে তো নিশ্চয়ই জানাতো আমায়। নাকি দিদি ভাই আর সূর্যদা ফোনে কথা বলছে? এখন এসব কথার মানে কি? দিদি ভাই এসব কথা কেন বলছে? তবে কি দিদি ভাই বুঝতে পেরেছে ঝোঁকের মাথায় সে ভুল সিদ্ধান্ত নিয়েছে? কি করব আমি এখন? কেন যে সেদিন দিদি ভাইয়ের কথায় রাজি হয়েছিলাম আমি? কেন হলাম? নীলু, তুমি তৈরি হয়ে তাড়াতাড়ি এসো, হাত কাপড়ের অনুষ্ঠান শুরু করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমিও পারবো না তোমায় ছেড়ে থাকতে। হয়েছে? ব্যাস, দেখো কি সুন্দর তুমি আসল কথাটা বলে দিলে। তাই আমি জীবনে একজনেরই দায়িত্ব নিয়েছি, আমি আর কারোর দায়িত্ব নিতে পারবো না। আমার এখান থেকে চলে যাওয়া উচিত। আমি থাকবো না এখানে। আমি দিদি ভাই আর সূর্যদার মাঝে কিছুতেই থাকবো না। চলে যাবো আমি। কিন্তু যাবো কোথায়? বাড়ি চলে যাব। সবাই কি বলবে? ব্যাস, হয়ে গেল। তুমি না বলে তারপরে ভিডিও করছিলে, এতক্ষণ আমাকে বুঝতেও দাওনি। ডিলিট করো এটা, এক্ষুনি ডিলিট করো বলছি। না, তুমি বাপরে, লাগছে, মেয়ের হাতে কি জোর। তুমি এরকম করো, ভালো লাগে না। রায় কিশোরী, আমাকে একটু আদর টাদরও তো করতে পারো। একটু আদর করবে, তা না মেয়ের হাতে কি জোর। বাপরে, বুঝেছি তো জোর মেয়ের হাতে। হ্যাঁ, সারা জীবন এই হাতের মারি খেতে হবে তোমাকে। হ্যাঁ, আদর টাদর কখনো জুটবে না, এরকম বদমাইশি করলে বলে দিলাম। বাপরে, আরে পালাচ্ছ কোথায় তুমি? দাঁড়াও। আসলে আমি একটা ফাইল খুঁজছিলাম, এই ভিডিওটা হঠাৎ করেই অন হয়ে যায়। তুমি কিছু বলবে? চেঞ্জ করতে এসেছিলাম, হাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে। ইয়েস, শিওর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যে মানুষটা কি গো শুনছো? বলে সবসময় ডাকতো, সে তো নেই। ও মা, এইসব কথা কেন বলছো মা? আর তুমি খেতে খেতে কাঁদছিলে কেন? তুমি না বলো খেতে খেতে চোখের জল ফেলা ভালো না? আমার মনের মধ্যে দিয়ে এখন কত কিছু যাচ্ছে, তোরা কি বুঝবি? তোর বাবা চলে যেতে আমি কিচ্ছু ভালো লাগতো না। তোর মধ্যে এই সংসারটা কি করে চলবে? নাই আমি আছি তো মা, আমি আছি তো। এত চিন্তা কেন করছো তুমি? তুমি জানো মা, খানিক আগে বাবার অফিস থেকে ফোন এসেছিল। আমার সব ডকুমেন্ট নিয়ে আমাকে দেখা করতে বলেছে। আজকেই বলছিল যেতে। আমি তো বললাম আজ যাওয়া সম্ভব নয়, দেখি অফিস থেকে কি বলে। নীলুর বউ ভাতটা মিটে যাক, তারপর দেখি কি হয়। তুমি চিন্তা করো না মা,
একটা না একটা ব্যবস্থা তো হবে। নিজের টুকু কাতরে দিলিয়ে দিল কারা। নীলুর পছন্দের জিনিস, সাজগোজের জিনিস, রোজকার ব্যবহারের জিনিস, আমাদের 3 বোনের কিছু খেলনাপাতি, আর এই ছবিটা আজ ওর জন্য নিয়ে যাব। বিয়ের দিন তো সেভাবে কিছুই গুছিয়ে দেওয়া হয়নি, সে পরিস্থিতি ছিল না। আজ নিয়ে যাব, খুব খুশি হবে নীলু। আমার বোনটাকে আজ একটু মন ভরে দেখব। নতুন বউয়ের সাজে সিঁদুর, শাখা পলা, নোয়ায় আমার বোনটাকে সবচেয়ে সুন্দরী লাগবে। চওড়া করে সিঁথি রাঙানো সিঁদুর, গয়না, নতুন শাড়ি, বিয়ের গন্ধে নববিবাহিতা মেয়েদের এমনি অন্যরকম সুন্দর লাগে। সবারই তো এরকম একটা স্বপ্ন থাকে, কিন্তু সবার যে সে স্বপ্ন সত্যি হয় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছি ডক্টর, দিদির রিপোর্ট কি? উনি কতদিন আগে প্রেগনেন্ট ছিলেন? 1 মাস। আই এম সরি, কোথাও একটা ভুল হচ্ছে। ওনার এই পেইনটা মিসক্যারেজের জন্য নয়। ইউএসজি আর ব্লাড রিপোর্ট থেকে স্পষ্ট দেখা যাচ্ছে উনি প্রেগনেন্টই ছিলেন। সুতরাং এই অবস্থায় মিসক্যারেজের প্রশ্ন তো উঠেই না। আপনার কোথাও ভুল হচ্ছে না তো ডক্টর? দোয়েল, রিপোর্টটা আপনি নিজেই দেখে নিন না। আই এম রিয়েলি সরি। থ্যাংক ইউ ডক্টর, আমি ওকে কেবিনে পৌঁছে দেবো। থ্যাংক ইউ সো মাচ। ওকে। এই দিদি কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, একদম কাঁদে না, একদম কাঁদবি না তুই, একদম কাঁদবি না। আমাদের অনেক বড় যুদ্ধ জিততে হবে দিদি, তোকে তো শক্ত থাকতে হবে, কাঁদবি না। এত বড় একটা ভুল আমি কি করে করলাম বলতো দিদি? কাঁদিস না। কি করে আমি কি? উঠে দাঁড়াচ্ছিস, বস না দিদি প্লিজ, এরকম করিস না, উঠে দাঁড়াস না। না 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 না, আমি জানতে হবে, আমি জানতে হবে কেন মালিনী ব্যানার্জি আমার সাথে এটা করলো। এত বড় একটা অন্যায় হলো আমার সাথে, অথচ আমি জানতেই পারলাম না। আমার শরীর মন সবটা উনি নষ্ট করে দিলেন। আমি বুঝতে পারছি দিদি, শোন না তুই একটু রেস্ট নে, নালে তো শরীরটা সত্যি ভালো নেই, বিশ্বাস করে। আমরা পরে আলোচনা। আমাকে আজ কেউ আটকাতে পারবে না দিদি। আমি আজ মালিনী ব্যানার্জির মুখোমুখি হবই। আমাকে তো জানতে হবে যে উনি কেন এত বড় জালিয়াতিটা করলেন আমার সঙ্গে, কেন করলেন।
আমি কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। এইভাবে তো ছুঁড়ে ফেলে দেওয়া যায় না দিদি, এইভাবে সত্যি ছুঁড়ে ফেলে দেওয়া যায় না, কেউ আটকাতে পারবে না। দিদি প্লিজ প্লিজ এরকম করিস না। মালিনী ব্যানার্জির কাছে গিয়ে কোনো লাভ নেই, একটু মাথাটা ঠান্ডা কর না প্লিজ। ছাড়বো না মালিনী ব্যানার্জিকে, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। আমি আজ মালিনী ব্যানার্জির মুখোমুখি হবই, আমি ছাড়বো না। ছাড় আমাকে দিদি, ছাড় আমি দিদি। আমার জীবনটা তছনছ করে দিয়ে আপনি এখানে কফি খাচ্ছেন আরাম করে। কেন আমার সাথে এই নোংরা খেলাটা আপনি খেললেন বলুন তো? কেন খেললেন? দোয়েল, তুমি তোমার এখতিয়ারের বাইরে যাচ্ছ। আপনার এখতিয়ার কি মা? অন্যের জীবন নষ্ট করা, তাই না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে বুড়ি, তোমাকে আর কাজে রাখতে পারবো না। কি হয়েছে? তোমাকে তো বারণ করলাম দোয়েল ম্যাডামকে নিয়ে হাসপাতালে যেতে, কেন গেলে তুমি? মালিনী ম্যাডাম বিশাল ক্ষেপে আছে। উফ, বাঁচলাম। আমি তো ভাবলাম চাকরিটা চলেই গেল। আর বলো না মা, বাবা মালিনী ম্যাডাম সত্যি খুব ক্ষেপে গেছিলেন। এই চক্করে তো আমার কমিশনের টাকাগুলো যাবে। না, উনি না ওই মরণ বাঁচনের কথা শুনে একটু গলেছেন। ওনার নিজের ছেলের বউ তো, তার মরণ বাঁচনের সমস্যা শুনে উনি আমার ওপর রাগটা ভুলে গেছেন। রাগ বাবা বাঁচা গেছে। যাও যাও, কাজ করো, ঘরটা ঝাড় দিয়ে দাও তাহলে। হ্যাঁ, বলছিলাম মা, ওই মালিনী ম্যাডাম মাটা করুন এই ইনজেকশনটা দিলেন, বললেন স্যারকে দিয়ে দিতে। মানে এত কিছুর পর মালিনী ম্যাডাম আবার তোমার হাত দিয়ে ওষুধ পাঠাচ্ছে? পাঠালেন, তুমি বিশ্বাস না হলে গিয়ে জিজ্ঞেস করে নাও ওনাকে। যাও। হ্যাঁ তাই যাচ্ছি। অবশ্য উনি যা খেপেছিলেন আজকে, বাবারে বাবা গো, যা ঝাড় দিলেন আমাকে। ওনাকে ডিস্টার্ব করবে আবার? কোথায় পারো, তোমার যা ভালো মনে হয়। আমি বা কেন মিথ্যে বলতে যাবো বলো? করো, জিজ্ঞেস করো। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুলছে। শোনো, একটু পরে এখান থেকে একখানা ট্যাবলেট খাইয়ে দেবে, ঠিক আছে? সময় মতো খাওয়াবে। সব দিক আমি আর দেখতে পাচ্ছি না, এখানে রেখে গেলাম। একেবারে দড়ির উপর দিয়ে হাঁটছি আমি। নার্স যদি মালিনী ব্যানার্জিকে কিছু জিজ্ঞেস করে খুব চাপ হয়ে যাবে। কিন্তু তোমার আরেকটা ডোজ পড়ে গেছে বাবা, তুমি দেখো, তুমি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রুচি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আরে ফটোগ্রাফার আমাকে এক্ষুনি ফোন করেছিলেন। উনি বললেন যে উনি নাকি আমাদের ইভেন্ট কভার করতে আসতে পারবেন না। মানে কি বলছিস? তিনি তো 10 মিনিট আগে বললেন যে উনি আসছেন। আরে হ্যাঁ রে বাবা, কিন্তু এখন আমি কি করব কিছু তো বুঝতে পারছি না, মাথা কাজ করছে না আমার।
এটা কি উনি তো কমিট করেছিলেন যে উনি আসবেন, দিয়ে এখন বলতে আসতে পারবে না? ভাই এরম ভাবে হয় নাকি? দেখ এরম ভাবে যে হয় না সেটা আমিও জানি, কিন্তু এখন আমি কি করব? ওনার সাথে ফোন করে ঝগড়া করব? আর এমনও তো নয় যে ঝগড়া করলে উনি চলে আসবেন। এতক্ষণ তো ট্রেলার চলছিল, এবার সিনেমা শুরু হবে। পর্ণা তুমি মাথা ঠান্ডা করো, এদিকে এসো। দেখো পর্ণা, একটা ক্যালেন্ডার শ্যুট করা কিন্তু মুখের কথা নয়, এখন সেটা হবে কি করে? আর প্রফেশনাল ফটোগ্রাফার ছাড়া এই সমস্ত কিছু একেবারে বেকার হয়ে যাবে। আমি তো ভাবতেই পারছি না, শুধুমাত্র ফটোগ্রাফার নেই বলে এত সুন্দর একটা ইভেন্ট বিফলে চলে যাবে। হচ্ছে না ম্যাডাম, নাকটা ফাটিয়ে দিই। আরে পিকলু, এইভাবে কখনো সলিউশন হয় না, আমাদের মাথা ঠান্ডা করে সবকিছু সামলাতে হবে। এই রুচি বলছি, দিদি তোর কাছ থেকে ফটোগ্রাফারের খোঁজ চাইছিল তাই না? হ্যাঁ, কেন? দিদি দিদি দিদি, কি হলোটা কি বলো তো? চিৎকার করে বাড়ি মাথায় তুলছো কেন? হ্যাঁ, ফটোগ্রাফার হঠাৎ করে আসবে না বলছে কেন? হ্যাঁ, এই মেরেছে, মমিতা দি ছড়িয়ে ফেলবে না তো? বড় বৌদি আবার? বড় বৌদি আবার তুমি কলকাঠি নিয়ে এসেছো? এই সৃজন, কি ফালতু কথা বলছো? আমি কেন কলকাতা নাড়তে যাবো? আর তোমাদের ছবি তোলার লোক আসেনি, সেখানে আমার কি করার আছে? শুধুমাত্র আমাকে অপমান করবে না, এই শুধু মতো কথায় কথায় অপমান করে না, আমি তোমার ঘুচিয়ে দেবো। হ্যাঁ বড় বৌদি, একদম ফালতু নাটক করো না। কে নাটক করছে? আমি নাটক করছি? তোমার বউ কি করছে সেটা দেখতে পাচ্ছ না? সৃজন চুপ করে, এদিকে এসো। দেখো এখন বাড়ি ভর্তি লোকজন রয়েছে, এই সমস্ত নিয়ে কথা বলার কোনো লাভ নেই। আমাদের কিছু একটা করতে হবে। তার চেয়ে বরং চলো আমরা ঠাম্মির ঘরে যাই, ওখানে গিয়ে আমরা সবাই মিলে একটু ঠান্ডা মাথায় আলোচনা করে কিছু একটা সলিউশন বার করি। চলো 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 চলো। এই জিনিয়া, তুই কি করছিস? চল আমার সঙ্গে চল। বাবা, খুব জোর বাঁচা বেঁচে গেছি, ঝগড়া করে সবটা একেবারে ঘেটে দিয়েছি। তাহলে এক্সিবিশন ক্যান্সেল। সে কি, ছবি তোলার লোকই নেই? তাহলে এত সাজগোজ করে নেচে গিয়ে লাভটা কি হবে বলো? আমাদের পোশাকটাই যদি কেউ দেখতে না পায় তাহলে কি হবে? বাবুটার পুরো পরিশ্রমটা একটু জলে যাবে। না না, তা কেন হবে? এত প্রেস, এত মিডিয়া আছে, সবার কাছে ক্যামেরা আছে, ওদের কারোর কাছ থেকে ছবিগুলো নিয়ে নিলেই হবে। কি বলো পর্ণা? না বাবা, ওটা দিয়ে হবে না, ভালো ছবি চাই। আমি বলছিলাম কি পর্ণা, তোমার এক বন্ধু আছে না আমাদের, ওই কি নাম জানো, ওই স্যান্ডি, ওই পুজোর সময় ছবি তুলেছিল আমাদের সবার, ওর হাত তো ভালো, তো ওকে দিয়ে ছবি তোলালেই তো মিটে গেল। না না ছোটকা, আমি যে প্রফেশনাল ফটোগ্রাফারকে ডেকেছিলাম ওর মতন এরা কেউ ছবি তুলতে পারবে না গো, হবে না। আরে কি ধ্যাসটামো করছে বলে দেখে নে, ছবি তোলা এমন কি হাতি ঘোড়া ব্যাপার? হ্যাঁ, এখন তো সবার হাতে ক্যামেরা। আমার ওই কচি ভদর নাতিটা সারাদিন খ্যাচ 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 করে ছবি তুলছে। জেঠু, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না, ভালো প্রফেশনাল ফটোগ্রাফার না হলে কিছু হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এর থেকেও ভালো প্রফেশনাল ফ্যাশন ফটোগ্রাফাররা আমাদের এই শাড়ির কথাকে এতটা গুরুত্ব দেবে কেন? আর তাছাড়া প্রত্যেকেরই তো আগে থেকে স্কেডিউল করা থাকে, লাস্ট মোমেন্টে ডাকলে কেউ আসবে না। আর যদি আমি মেনেও নিলাম যে যদি ডাকলে চলেও আসে, কিন্তু ওরা যে টাকাটা চাইবে সেই টাকাটা আমরা দেবো কোথা থেকে? আমাদের তো পুঁজি অত নেই, আর হাতেও তো সময় নেই। এইটুকু সময়ের মধ্যে কোন ফ্যাশনের ফটোগ্রাফারের সঙ্গে যোগাযোগ করব? বলছি আমি কিছু সাজেস্ট করতে পারি? এটা কে? এটা আমার কোথেকে জুটলো? জিনিয়া। জিনিয়া? ওর নাম জিনিয়া, ও আমার সাথে গান গায়। উচ্চিংড়ের আমার গার্লফ্রেন্ড। ये আবার সাজেশনও দেবে, ফ্যামিলি ম্যাটারে না কলাবে। এগুলো এটা অ্যালাউ করছে তো, যা খুশি করুক, আমার দরকার কি? যা পারে করুক ওরা। ঠিক আছে, দাঁড়াও না, শুনি না ও কি বলতে চাইছে। হ্যাঁ জিনিয়া বলো।
অ্যাকচুয়ালি আমার কাজিন আমাকে খুবই ভালোবাসে অ্যান্ড হি ইজ আ ওয়েল নোন ফ্যাশন ফটোগ্রাফার। একে। Yes, very good, very good. Yes, change. Good, good, good. Nice, very nice. Change, change, change. Come on. বোঝা যাচ্ছে যে ফেক হচ্ছে। ইউ হ্যাভ টু ফিল ইট, ইউ হ্যাভ টু ফিল ইট। তোমার ওই প্রোফাইলটা ভালো, এই প্রোফাইলটা ইউজ করো, ওকে? এই ফটোটাই তোমাকে দেখো মিস ইন্ডিয়া বানিয়ে দেবে, ট্রাস্ট মি। ইয়েস। নামই একে? কে? একে মানে হলো অনিল কাপুর। অত নাম জানা লোক এখানে আসবে না। আসলে কে জানিস মেজো, এই জন্মের সময় এর বাবা মা ভেবলে গিয়ে একে থেকে বলেছিল এ কে রে বাবা, সেই থেকে নাম হয়ে গেল একে। একে মানে অনুভব কুমার। অনুভব কুমার নামটা কিন্তু আমার খুব শোনা শোনা লাগছে। হ্যাঁ, ও খুব বড় লাইফস্টাইল ফটোগ্রাফার। ও অনেকের কেরিয়ার তৈরি করে দিয়েছে, ফ্যাশন ডিজাইনার থেকে শুরু করে মডেলস। ওর জন্যই তো কেউ আজ সুপার মডেল, তো কেউ মিস ইন্ডিয়া। আরে উনি তোর কাজিন হয়, তুই আগে বলিসনি তো? গ্রেট ভাই। কই, আমিও তো কোনোদিনও ছবি দেখিনি। হ্যাঁ, আমিও দেখিনি। আসলে কি মনে হয় বলো তো, এখনকার প্রফেশনাল ফটোগ্রাফারদের ছবি কতজনই বা ছাপে, তাই না? সেই জন্যই হয়তো। আচ্ছা জিনিয়া, উনি সত্যি সত্যি তোমার আত্মীয় হন তো? হ্যাঁ, আমারই দাদা হয়। আসলে দাদা না খুব বিজি থাকে, বেশিরভাগ সময় বাইরে বাইরে থাকে কাজের জন্য। আর এই তো চলে যাবে এর মধ্যেই আবার বিদেশে একটা অ্যাওয়ার্ড নিতে, তাই আসলে আমার সাথে বেশি দেখা রাখা হয় না। কিন্তু দাদা আমাকে খুবই স্নেহ করে, আমরা খুবই ক্লোজ। আচ্ছা শোনো না, বলছি তুমি প্লিজ ওনাকে একবার ফোন করে কনভিন্স করতে পারবে এখানে আসার জন্য? মানে যদি উনি আসতে পারেন খুব ভালো হয়, দেখুন একবার যোগাযোগ করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি কি বুঝছো বলো তো, সঙ্গীত আমাকে ডিফেন্সটা কেমন? সর্বনাশ, ফুলকি আমি এসবের কি বুঝি বলো তো? তুমি না বরং একটা কাজ করো, এইটা তোমার স্যারকে গিয়ে দেখাও। তোমার স্যারকে বোঝাও যে তুমি রাতেও কালকের ম্যাচের কথাই ভাবছো। তোমার স্যার খুব খুশি হবে, বুঝবে যে তোমার ঘুম টুম সব উড়ে গেছে। যাও যাও যাও। যাবো? হ্যাঁ যাবে তো। স্যার তো এই জন্যই আমার সঙ্গে কথা বলছে না, ভাবছে আমি ট্রেনিং এ ফাঁকি দিচ্ছি, তাই না? আসলে এতদিন আগের কথা না সব ভালো করে মনেও পড়ে না রে। জেঠুমনিও তো এড়িয়ে গেল, রুদ্র এটাই বলেছিল, জেঠুমনি এড়িয়েই যাবে। আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। ফুলকিকে ডেকে সরাসরি একবার জিজ্ঞেস করি। স্যার 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 আসবো? তুমি এখানে কি চাই? আমি বুঝতে পেরেছি আপনি আমার উপর রেগে কেন আছেন। আমি মন দিয়ে ট্রেনিং করছি না, আপনি সেটাই ভাবছেন তো? এই দেখুন, আমি সঙ্গীতা বাগের ওই ভিডিওটা বের করেছি। আপনি বলেছিলেন না একসঙ্গে দেখবেন। 1 মিনিট দাঁড়ান। স্যার আপনি এবার বলুন, একে আটকাবো কি করে?
স্যার সঙ্গীতা ভাবতে এইভাবে খুশিটা মারলো, তো আমি যদি নিজেকে প্রথম থেকে এভাবে বাঁচাই, এইভাবে এইভাবে তারপর এইভাবে এইভাবে এইভাবে, তাহলে ভালো হবে না? আপনি তো বলেছেন ওকে ক্লান্ত করে দিন। এখন সরাসরি চার্জ করলে কালকের ম্যাচটা নষ্ট হবে। হাজার গোলমাল হোক, এই ম্যাচটা তো ছেড়ে দেওয়া যায় না। ম্যাচের পর আমি ফুলকিকে চেপে ধরবই। কি হলো স্যার? ফুলকি, যতটা সম্ভব তোমাকে শেখানো হয়েছে, এখন তুমি প্র্যাকটিস করবে নাকি সঙ্গীতা বাগের ম্যাচ স্টাডি করবে সেটা তুমি দেখে নাও। আমার না অনেস্টলি এখন এসব ভালো লাগছে না। প্লিজ যাবে এই ঘর থেকে, প্লিজ যাও। কালকে নিয়ে থাকবো তোমার কোচ হিসেবে, চিন্তা নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি তো আগের বার খেলার ব্যাপারে বলতে বলতে নিয়ে গিয়েছিলেন। মৌসুদা, প্লিজ বেরিয়ে পড়ো ফুলকিকে নিয়ে। আমি জানি তুমি সব ফর্মালিটি গুলো করে দেবে, দেরি করো না। হ্যাঁ ভাই, ভাই চাপ বাবা, এর আবার কি হলো? ভাইয়ের কি হয়েছে বলো তো? তোমার কিছু বলেছে? মেজাজটা যে কোনো কারণে বিগড়েছে সেটা তো বুঝতেই পারছি, কিন্তু আজকে ফুলকির এত বড় একটা ম্যাচ আছে আর আজকেই ভাইয়ের মেজাজটা বিগড়লো। কি যে হয় না আমি কিচ্ছু বুঝতে পারি না। না, রোহিত তো সেরকম কিছু বলেনি। আমি ওকে বললাম যে আমি এবার ফুলকির ম্যাচ দেখতে যাবো, গতবার যেতে পারিনি। ও বললো তুমি তাড়াতাড়ি এসো, ফুলকিকে তুমি নিয়ে যাবে, এবার আর কেউ যাবে না। দিদি, ফুলকি দাসে খেলা যোগ দেওয়া নিয়ে কথা, দাদা ভাই গেলেও চলবে। আমি এবার স্যারের মুখ কিছুতেই ছোট হতে দেব না, কিছুতেই না। দাদা ভাই চলো চলো। তোমরা এই নিয়ে খুব একটা চিন্তা করো না, ফুলকির ম্যাচটা হয়ে যেতে দাও। আজ আমি সুবিধা মতো রোহিতের সঙ্গে কথা বলবো। রুদ্রদা, রোহিতের ওপর আমাদের ওষুধটা কাজ করেছে। ফুলকির সঙ্গে বক্সিং এর জায়গায় গেল না। আমি রোহিতের সঙ্গে যাব, ওর পাশে পাশে থাকবো। চিন্তা করো না, আমাদের এই খেলাটায় আমরা জিতবই। ফুলকি নতুন এসেছে, তবু সম্ভাবনা আছে। খুব সাবধান সঙ্গীতা। কি ফুলকি? আরে বাবা, রোহিত আসবে, ও এখনই আসবে। তুমি অন্যদিকে মন দিও না, খেলায় মন দাও। দাদা ভাই, আমি চেষ্টা তো করছি অন্য কোনো দিকে মন না দিয়ে খেলার দিকে মন দিতে, কিন্তু স্যারের যে হঠাৎ করে কি হলো। ওই দেখো দাদা ভাই, আগেবার স্যার আমার সঙ্গে এইভাবেই ছিল, বলছিল কি করে জিততে হবে। দাদা ভাই, এই ম্যাচটা আমাকে যেভাবে হোক জিততে হবে। আমি বুঝতে পেরেছি স্যার আগেবার আমি যতই উৎসাহ দিই, স্যার আমার হেরে যাওয়াটা মেনে নিতে পারেন। আরে বাবা ফুলকি, সেরকম নিশ্চয়ই কিছু নয়, তুমি ভুল ভাবছো। রোহিত নিজেও একজন বক্সার ছিল, হার জিত ওকে অতটা প্রভাবিত করে না, আমি নিশ্চিত। তাহলে এখন এলো না কেন স্যার? আরে বাবা আসবে, ও ঠিক আসবে। ওই তো দেখো রোহিত এসে গেছে। শালিনী ম্যাডামের সঙ্গে এলেন স্যার, অথচ আমার সঙ্গে এলেন না। খেলবো তো আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে হঠাৎ করে বিদ্যুৎ কেন চমকাচ্ছে? আরে হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে কেন? সব গুটিগুলো আবার সাজিয়ে দিয়েছি। কানাই, এটা কি হলো? আমরা তো আকাশের দিকে তাকিয়েছিলাম। কাজের সময় কাজ আর খেলার সময় খেলা। যদি খেলায় মন না দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকিস তাহলে তো হারবি। কানাই, তুমি সব সময় তোমার মতো খেলো, আমরা খেলবো না তোমার সঙ্গে। তুই না খেলতে চাইলে যেতে পারিস, কিন্তু আমরা সব সখারা একসঙ্গে খেলবো। কি সখারা? কানাই, গোলক আমার, আমি যদি না খেলি তাহলে কেউ খেলবে না। হ্যাঁ কানাই, আমরা সবাই যাচ্ছি। তোমার খেলার হলে তুমি একাই খেলো। এভাবে হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকানো, তারপরেই সব সখাদের ব্যবহারে এমন পরিবর্তন, এসব কি হচ্ছে? সখারা আমার উপর আগেও রাগ করেছে, কিন্তু কখনো এভাবে খেলা ফেলে চলে যায়নি। তাহলে আজ সবাই খেলা ছেড়ে চলে গেল কেন? আজ ওদের মধ্যে এত বড় পরিবর্তন কি করে এলো? মাসি, একবার আমি তোমাকে সাহায্য করেছি বলে তার মানে এটা নয় যে তুমি সব সময় আমাকে দিয়ে গরুর মতো কাজ করিয়ে যাবে। আমি করব না তোমার কোনো কাজ। তোর হঠাৎ হলোটা কি? এতদিন তো আমাকে কোনো কাজই করতে দিচ্ছিলিস না, আর আজ এই ছোট্ট একটা কাজের জন্য এত রাগ করছিস? আমার যেটা ইচ্ছে হবে আমি সেটাই করব। তুমি কে হও আমাকে আদেশ করবার? তুমি তো আমার মাও নও। দেখ বাবা, তোর যদি কোনো বিষয় নিয়ে সমস্যা হয় তুই আমাকে বলতে পারিস, আমি তোর মাসি হই। চল আমরা ভেতরে গিয়ে কথা বলি। মাসি, আমি কোনো ছোট বাচ্চা নই, হাত ছাড়ো আমার, আর আমাকে যেতে দাও। আমি তো বললাম করব না করব না করব না, সে যাই হয়ে যাক। শেষবারের মতো বলছি, আমার কথা শুনবি না শুনবি না বল। আমি শুনবো না শুনবো না শুনবো না। কিছু বলি না বলে বড্ড সাহস বেড়েছে তোর। দুদিন যদি খেতে না দিই তাহলেই সঠিক শিক্ষা হবে তোর। ভোজনের প্রয়োজন নেই। মনে হচ্ছে এই সবই কোনো কুসঙ্গের প্রভাব। সারাদিন ঘরে আটকে রাখলে তাহলেই তোর এরকম মুখে মুখে তর্ক করা বন্ধ হবে। চল আমার সঙ্গে, চল চল বলছি। যেই সখারা বড়দের এত সাহায্য করতো, আজ হঠাৎ করে তাদের কি হলো? কাকা কাকি, তোমরা একটু শান্ত হও। আমি ওদের দুজনকে বোঝাচ্ছি, তোমরা নিজেদের কাজে যাও। ঠিক আছে কানাই, তুমিই বোঝাও তোমার সখাদের, না হলে আমি ভালো করেই জানি ওকে কিভাবে বোঝাতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।